সে তখন বুক চাপড়ে লোকদের সামনে কিছু একটা প্রশ্ন করল। লোকেরা যখন সে বিষয়ে তর্ক বিতর্ক করছিল তখনই আমার ঘুম ভেঙে যায়। দেখি আলো ফুটে গেছে। স্বপ্নটা অবশ্যই ছিল বাজে ও অর্থহীন। প্রাচীনকালে এখানে কি হয়ে থাকতে পারে, স্বপ্নটা ছিল তারই একটা কাল্পনিক রূপ। কাজেই ওটায় আর গুরুত্ব দিইনি। তবে স্বপ্নটা এত স্পষ্ট ছিল যে প্রায় বিশ্বাসই করে ফেলছিলাম। মনে হচ্ছিল আদিম অধিবাসীরা হয়তো শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য লেকের মধ্যে একটা দ্বীপ এই দ্বীপটায় আসলেই বাস করত। হ্যান্স আমারই মতো ঘুমিয়েছিল, কিন্তু দুই শিকারী এত আতঙ্কিত ছিল যে চোখের পাতায় এক করার সাহস পায়নি। আমি জেগে ওঠার পর বলে, সারা রাতেও আর হাতির কোনো সারা শব্দ পাইনি। শুনে উৎফুল্ল কণ্ঠে বললাম, তাহলে আর চিন্তা কি, চলো রওনা হই। পানি খেয়ে নিলাম, সাথে খেলাম ওয়াটার ক্রেস। তারপর রওনা হয়ে গেলাম। খোদা করুক এই ভূতের টিলাটাকে হ্যান্স টিলাটার এই নাম দিয়েছে, আর যেন কখনো দেখতে না হয়। নিচে নেমে এসে অনেক ভালো লাগছিল, অন্তত আমার আর হ্যান্সের ভালো লাগছিল। টিলাটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল স্বপ্ন। রাতে ওসব যে ঘটেছিল তা এখন আর বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে কেনেকির কথার জাদু আমাদের মাথায় এমনভাবে গেঁথে গিয়েছিল যে রাতের আধো ছায়াতে দেখা হাতিগুলো ছিল শুধুই কল্পনা। কিন্তু যখন জঙ্গলে ঢুকলাম সবার মনের অবস্থায় আবার পরিবর্তন হয়ে গেল। বিশাল আকারের গাছগুলোর পাতা এত ঘন হয়ে জড়িয়েছিল যে সূর্যের আলো নিচে পৌঁছতে পারছিল না, আর উপর বাতাসে ছিল আদিম কালের সোদা গন্ধ। ভীষণ অস্বস্তিকর একটা অবস্থা। ফিরে যাচ্ছিলাম গতকালের পথ ধরেই। গত রাতে এখান দিয়ে যাওয়ার সময় রেড ইন্ডিয়ানদের মতো করে গাছের এ ডালে ও ডালে চিহ্ন দিয়ে গেছি যাতে ফেরার সময় পথ ভুল না হয়, কারণ এ বনে পথ হারালে অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়তে হবে। যেখানে এসে গতকাল আমরা হাতির পায়ের ছাপ হারিয়ে ফেলেছিলাম সেখানে এসে পৌঁছলাম। তখন দেখি হ্যান্সের চোখে মুখে কেমন একটা কৌতূহলী আর অবাক ভাব ফুটে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। দুর্বল কণ্ঠে সে বলল, বাস একটু পেছন ফিরে দেখবেন কি ডোবার পচা পানি আর ঘাস খেয়ে আমি মাতাল হয়ে গেলাম কিনা। আমি পেছন ফিরে তাকালাম। দেখি প্রায় 100 গজ পেছনে দুটো গাছের মাঝে দানবীয় আকারের একটা হাতি দাঁড়িয়ে আছে, কালকের সেই সর্দার হাতিটা। থমকে দাঁড়ালাম। স্বীকার করছি ওই সময় সত্যি আমার খুব দুর্বল লাগছিল। মনে হচ্ছিল হাঁটুটা শরীরের ওজন রাখতে পারছে না। সম্ভবত একটা ছায়া দেখছি আমরা, বা হাতিটা আমাদের কল্পনা। বললাম আমি, না না বাস, কল্পনা না, বাস্তব। এটা কালকের সেই হাতিটাই। গত আধ মাইল ধরে আমি ওর নিঃশ্বাসের গন্ধ পেয়েছি, কিন্তু পেছন ফিরে তাকানোর সাহস হয়নি। তবে বাসে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কাছে গিয়ে দেখে আসতে পারেন। টম আর জেরি আমাদের থেকে অনেক এগিয়ে গিয়েছিল। ফিরে এসে বলল ওরা ডানে বামে অনেক হাতির উপস্থিতি টের পেয়েছে, এখন পেছনে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। শুনে ব্যঙ্গ করে হ্যান্স বলল, 2 মহাবীর সবসময় আমাকে বলেছ সাহসের তোমাদের অভাব নেই, কাজেই এখন তো পেছন ফিরতেই হবে। ওদিকে আমরা যখন কথা বলছিলাম ওগুলো আমাদের আরও কাছে চলে আসছিল। তবে সর্দারটা তখনও ছিল অনড় দাঁড়িয়ে। শিকারীরাও ওটাকে দেখতে পেল। ওরা এতই ভয় পেয়েছিল
মনে হচ্ছিল ওখানেই পড়ে যাবে। ভয় আমিও পাচ্ছিলাম। ওরা এতই ভয় পেয়েছিল, মনে হচ্ছিল ওখানেই পড়ে যাবে। ভয় আমিও পাচ্ছিলাম, কিন্তু নিজেকে সামলে নিয়ে ওদেরকে নির্দেশ দিলাম সামনে এগিয়ে যেতে। ব্যঙ্গ করে হ্যান্স বলল, জো আজ্ঞা, এগোও সাহসী শিকারীরা। শিকারী তো তোমাদের পেশা, তাই না? আর দয়া করে বিপদ আপদ থেকে আমাকে, এই ছোট্ট হলুদ মানুষটাকে রক্ষা করো। গাছের দিকে তাকিও না, লাভ হবে না। টিকটিকি ছাড়া আর কিছু ওই লম্বা গাছে চড়তে পারবে না। পেছনে যাওয়াও এখন আর সম্ভব নয়, কারণ তখন হাতি নামের ভূতগুলোকে শুধু আমাদের জন্য অপেক্ষা করতে হবে, শুধু আমাদেরকে ধরে ফেলার অপেক্ষা। তারপর আমাদের রক্ত মাংস আর খুঁজে পাওয়া যাবে না, সব পিষে কাদা বানিয়ে ফেলবে। কাজে এগিয়ে যাও সাহসী শিকারীরা। মাত্র গত রাতেই তো তোমরা বলেছিলে হাতিরা মানুষ দেখলে পালিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না আমি বাধা দিলাম, হ্যান্স ওদেরকে বিদ্রুপ করতেই থাকলো। থামো তো, সবাই একসাথে থাকো। এছাড়া এখন আর করার কিছু নেই। মনে রেখো, ওগুলো আমাদের দিকে তেড়ে না আসা পর্যন্ত যদি একটাও গুলি করো, তাহলে সেটা হবে নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। এখন আমাকে অনুসরণ করো। তাই করলো ওরা, এবং এত কাছে থেকে অনুসরণ করলো যে থেমে দাঁড়ানো মাত্র ওদের একজনের কক করা বন্দুকের নল গুঁতো মারল আমার পিঠে। শীঘ্রই বুঝতে পারলাম যে আমরা আসলে হাতির ঘেরের ভেতর আটকে গেছি। চারপাশ থেকে ওরা আমাদের ঘিরে রেখেছে। দানবীয় আকারের সর্দারটা ছিল আমাদের পেছনে। ডানে আর বামেও ছিল আরও অসংখ্য হাতি, যদিও সামনে কোনোটার দেখা পাচ্ছিলাম না। দেখে শুনে মনে হচ্ছিল ওরা নিশ্চিতভাবেই আমাদেরকে দেখতে পেয়েছে এবং দ্রুত এই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য শান্ত ভদ্রভাবে রাস্তা করে দিচ্ছে। দু একটার 20-30 গজ সামনে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, সেগুলো তখন লম্বা করে নাক ঝাড়ার মতো করে সুর ঝাড়ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে, হাতিগুলো এমনভাবে আমাদের পেছন দিক থেকে রাস্তা বন্ধ করে এগোচ্ছিল যে সরু একটা পথ দিয়ে শুধু সামনের দিকেই আমরা এগিয়ে যেতে পারছিলাম, অন্য কোনো দিকে নয়। আমরা যখনই কোনো হাতিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম, সেটা সাথে সাথে গিয়ে যোগ দিচ্ছিল সর্দারটার পেছনে এবং সেটার নেতৃত্বে আমাদের অনুসরণ করে এগিয়ে আসছিল। বনের ভেতর একটা খোলা প্রান্তর অতিক্রম করার সময় পেছন ফিরে দেখি কয়েকশো হাতি আমাদের পেছন পেছন এগিয়ে আসছে, যেন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে ওদের। সামনে ডানে বামেও দেখি আরও অসংখ্য হাতি। মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার সব হাতি যেন সেদিন সেখানে জড়ো হয়ে গেছিল। একটার পর একটা বর্ণনা দেয়া অর্থহীন। শুধু এটুকু বলে রাখি যে ঘন্টার পর ঘন্টা ধরে এভাবেই চলতে থাকলো। একসময় জঙ্গলের ঘনত্ব কমতে শুরু করে, বাড়তে থাকে খোলা প্রান্তরের সংখ্যা। একের পর এক খোলা জায়গাগুলো আমি গুনে রাখছিলাম। শেষটার কাছে এসে আমাদের ক্যাম্প বা বোমা যখন আর 1 মাইল বা তার কিছু বেশি, তখন আমাদের এক শিকারী পেছন ফিরে তাকায়। আতঙ্কিত কণ্ঠে তখন সে জানায় হাতিগুলো দৌড়াতে শুরু করে দিয়েছে। পেছনে তাকিয়ে দেখি কথা সত্য। মদ্দা সর্দারটা ধীর কিন্তু নিশ্চিত গতিতে আমাদের পিছু পিছু দৌড়াতে শুরু করেছে। বলা বাহুল্য, পেছনে অমন পাহাড়কে নড়তে দেখে ছুটতে শুরু করলাম আমরাও। উফ, শেষ একটা মাইল। সেই ছোটোবেলায় স্কুলে পড়ার সময় ওভাবে দৌড়েছিলাম। আমি যেমন দৌড়েছি, অন্যরাও তেমন পাল্লা দিয়ে দৌড়েছে, কখনো বা দৌড়েছে আমার চেয়েও জোরে, পেছন পেছন। আজ সে কয়েকশো হাতির দল। ওগুলোর পায়ের আঘাতে
মনে হচ্ছিল যেন বজ্রপাত হচ্ছে, আর পায়ের নিচে থরথর করে কাঁপছে মাটি। কিছুক্ষণের মধ্যেই হাতিগুলো আমাদের সাথে দূরত্ব কমিয়ে আনে, যেন আক্ষরিক অর্থেই ঘাড়ের উপর ওগুলোর শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। ঠিক তখনই শেষ হয়ে যায় জঙ্গল। সামনেই দেখতে পাচ্ছিলাম আমাদের ক্যাম্পটা। পিঁপড়ার ঢিবির উপর সাদা আলখেল্লা পরা কেনেকিকেও দেখতে পাচ্ছি। ওখান থেকে ও আমাদের পেছনে হাতির পালের ধাওয়া করা দেখছে। হাতিগুলো মনে হলো ওর দেখা পেয়েছে, বা ক্যাম্পে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া দেখেছে, অথবা যে কোনো কারণেই হোক ওগুলো হঠাৎ একেবারে জায়গার উপর থমকে দাঁড়িয়ে পড়ল, এবং তার এক মুহূর্ত পরই পেছন ফিরে গায়েব হয়ে গেল জঙ্গলের ভেতর। সর্দারটা গেল সবার শেষে। আচরণে মনে হচ্ছিল ওটা মোটেও যেতে চাইছিল না। ক্যাম্পে এসে ধপ করে বসে পড়লাম, ক্লান্ত, কম্পিত ও অপমানিত। তখনকার সেরা হাতি শিকারীদের একজন হিসেবে সারা আফ্রিকায় আমার নাম ছিল, অথচ সেই আমি কিনা হাতিরই ধাওয়া খেয়ে পালিয়ে এসেছি। তার চেয়েও খারাপ কথা, একটা গুলিও ছুড়িনি। এটা সত্যি যে আমাকে পালাতে দেখেছিল হাতে গোনা জনা কয়েক মাত্র। রহস্যময় এক লোক কেনেকি, যে মাকুসার মতো তার জালে আমাকে জড়িয়ে নিয়েছে বা নিচ্ছে। আর ছিল কিছু বেয়ারা, যারা সম্ভবত ছিল ওর গোত্রেরই লোক, কিন্তু দর্শক সংখ্যার অপুলতায় কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছিলাম না। ওখানে তখন যদি একজনও না থাকতো, তাহলেও কোনো অংশে কম যন্ত্রণা হতো না। প্রচণ্ড রাগ হচ্ছিল, বিশেষ করে কেনেকির ওপর। জানি না কেন, কিন্তু সন্দেহ হচ্ছিল কোনো না কোনোভাবে এসবের পিছনে ওর হাত আছে। এত কিছুর পর দৌড়াতে গিয়ে আবার হারিয়ে এসেছি আমার হ্যাটটা। হ্যাট ছাড়া একজন ইংলিশম্যানের দাম কি? আমার সাথে দেখা করার জন্য পিঁপড়ার ঢিবি থেকে নেমে এলো কেনেকি। উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হয়েছিল তার মুখ। সামনে এসে যথারীতি বাউ করল, বলল, লর্ড, আপনাদের শিকার উপভোগ্য হয়েছে আশা করি। অনেক হাতির দেখা পেয়েছিলেন বলে মনে হলো। বিদ্রুপ করছো? আমি উত্তরে বললাম, দেখেছই তো, শিকার করিনি, আমাদেরই বরং শিকার বানানো হয়েছিল। একদিন হয়তো তুমিও শিকার হবে, সেদিন আমি তোমার সামনে দাঁড়িয়ে হাসব। বলে দম আর নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে ওকে সরিয়ে ঢুকে যায় তাঁবুর ভিতর। ক্যানভাসের বিছানায় নিজেকে ছুঁড়ে দিলাম। আমার প্রায় সমস্ত অভিযানে এ বিছানাটাকে সাথে নিয়েছি। ওটায় শুয়ে অন্যদের ধীরে ধীরে ফিরে আসতে দেখছিলাম। হাতিগুলো চলে যাওয়ার পর ওরা ওখান থেকে বাকি পথটুকু ধীরে ধীরে এসেছে। রাগে টম আর জেরির মুখ দিয়ে কথা সরছিল না। ওদেরকে দেখলাম কেনেকিকে ঘুষি দেখাচ্ছে। ভাগ্যিস হাতির ধাওয়া খেয়ে ওরা বন্দুকগুলো ফেলে এসেছিল, নয়তো ওদের এখন যে অবস্থা, তাতে কেনেকিকে গুলি করে বসলেও অবাক হতাম না। তবে পরে অবশ্য বন্দুক দুটো আর আমার হ্যাটটাও উদ্ধার করা হয় অক্ষত অবস্থায়। দুজনের একজন তখন কেনেকিকে বলছিল, মালিকের চোখের সামনে তুমি আমাদেরকে কাপুরুষ বানিয়েছ, কিন্তু কে বলেছিল ভুলে গেছি। সবার শেষে এসে পৌঁছেছিল হ্যান্স। ও অবশ্য হাত থেকে বন্দুক ফেলেনি, এসেই মাটিতে বসে পড়ে। তারপর মাথার হ্যাটটা দিয়ে শুরু করে নিজেকে বাতাস করা। তখন কেনেকি গিয়ে ওকে জিজ্ঞেস করে, সবাই আমার উপর এমন রেগে আছে কেন হ্যান্স? জানি না কেন, তবে তোমার একবার দাঁত ব্যথা হয়েছিল, তখন মাখুমা যান তোমাকে একটা বোতল দিয়েছিলেন। ওই বোতল থেকে যদি এক ফোঁটা খেতে দাও, তাহলে চেষ্টা করে দেখব মনে করা যায় কি না। কেনেকি ওর লতা পাতায় তৈরি ঘরে গেল, ওখানে এসে ঘুমায়। ফিরে এলো স্কোয়ার ফেস জিনের একটা ফ্লাস্ক নিয়ে। ওটা থেকে একটা প্যানে কিনে একটুখানি জিন ঢেলে সে বাড়িয়ে দিল হ্যান্সের দিকে। তরল পদার্থটা এক ঢোকে পেটে চালান করে দিয়ে
হ্যান্স শুরু করলো। এবার মনে পড়তে শুরু করেছে। টিনের পাত্রটার তলানে চাটতে চাটতে হ্যান্স বলল, সবাই তোমার উপর রেগে আছে কারণ সবাই ভাবছে তুমি জাদুকর। ওদের নিয়ে বিশ্রী খেলা খেলেছ। একগাদা ভূতকে হাতির চামড়া পরিয়ে হাতি সাজিয়ে পাঠিয়েছ ওদের শিকার করতে, যাতে তুমি মজা দেখতে পারো আর পারো ওদের নিয়ে হাসাহাসি করতে। কিন্তু আমি কিছুই করিনি। রেগে গিয়ে বলল, কেনেকি, আমি কি দেবতা নাকি ইচ্ছা হলো আর হাতি বানিয়ে নিলাম? না না কেনেকি, আর যাই হও দেবতা তুমি নিশ্চয় নাও। ওই গর্ধব শিকারীগুলোর অমন উদ্ভট চিন্তা আমি সত্যি বলে মনেও করি না। তারপরও তোমার সাথেই বলছি, আবার যখন আমাদের শিকারে পাঠাবে তখন যেন এমন কিছু না ঘটে, কারণ হাতির ধাওয়া খেলেও আমরা গুলি ছুটতে ভুলে যাইনি। আর ওই শিকারীদের জানার স্বাদ জাগতে পারে যে জাদুঘরের চামড়া ফুটো করে বুলেট ঢোকে কিনা। আর এখন যেহেতু তোমার দাঁত ব্যথা চলে গেছে, তাই জিনের বোতলটা আমি নিয়ে নিচ্ছি। ওটা লর্ডকে ফেরত দেব, কারণ তার কাছে এখন এ জিনিস আর বেশি অবশিষ্ট নেই। তাছাড়া এমনকি চেষ্ট জাদুকরের পক্ষেও ভালো জিন বানানো সম্ভব নয়। এই বলে হ্যান্স ওর হাত থেকে থাবা দিয়ে জিনের বোতলটা নিয়ে নিয়েছিল। এখানে বলে রাখি, ও বোতলটা সত্যিই আমার কাছে ফেরত দিয়ে দেয়। ওর মতো এক চরম মদ্যপ্রেমের জন্য ব্যাপারটা সত্যি প্রশংসার দাবি রাখে। এভাবেই শেষ হয় আমাদের একঘেয়েমি। তবে স্বীকার করছি, হস্তি সম্মেলনের জায়গায় পৌঁছানোর পর থেকে আর একঘেয়ে লাগেনি। উল্টো আমার শিকারীরা এতই ভয় পেয়ে গিয়েছিল যে ঠিক কোন জিনিসটাকে ওরা ভয় পাচ্ছিল তাও ঠিক মতো বুঝিয়ে বলতে পারেনি। তবে স্বীকার করছি, যে ঘটনাগুলো আসলেই ছিল অস্বাভাবিক। হাতির দল যে এমন আচরণ করতে পারে সে সম্বন্ধে অভিজ্ঞতা থাকা তো দূরের কথা, ওগুলো এমন করতে পারে তা এমনকি আমাদের কল্পনাতেও ছিল না। মদ্দা সর্দার হাতিটা আমাদেরকে টিলাটার চূড়ায় কেন মেরে ফেললো না? হাতির পাল ওভাবে আমাদের ধাওয়া করে ক্যাম্প পর্যন্ত নিয়ে এলো, কিন্তু কোনো ক্ষতি করলো না কেন? এসব প্রশ্নের সদুত্তর আমি পাইনি। কাজেই অশিক্ষিত লোকগুলো যে এতে জাদুর প্রভাব খুঁজবে তাতে আর আশ্চর্য কি? আজে বাজে চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু তাতে কাজের কাজ তেমন কিছু হলো না। বারবার বিভিন্ন ঘটনা মনে হচ্ছিল, যেমন আমার দেখা স্বপ্নটা, তারপর আরবদের হামলার মুখে আমাদের নরবরে অবস্থা, অথচ এতে কিছুর পরও আমাদের শুধু একটাই গুলি ছুটতে হয়েছিল। এবং লক্ষ্য করার মতো ব্যাপার, সেটাও ছুটতে হলো এমন একজনের দিকে যে ছিল কেনেকির শত্রু। একইভাবে অনেক প্রস্তুতি নিয়ে আমরা গেলাম হাতি শিকার করতে। উল্টো এত হাতি পেলাম যে গুলি তো করতে পারলামই না, বরং হাতির ধাওয়ায় অপমানিত হয়ে বাধ্য হলাম পালিয়ে আসতে। ওগুলো ছাড়া আরও কিছু এমন ঘটনা ছিল যা এখানে আর উল্লেখ করছি না। পুরো ব্যাপারটা নিয়ে আমার এতই অস্বস্তি লাগছিল যে মনে হচ্ছিল পালাতে পারলে বাঁচি। সেই রাতে কেনেকির তাঁবুতে গিয়ে এই কথা বললাম যে শিকারীরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে গেছে। ওরা আর কোনো মতেই সামনে এগোতে চায় না, কিন্তু এই বিপদ সংকুল পথে ওদের একা পাঠাতে চাই না। কাজেই আমার মনে হয় আমাদের জন্য ভালো হবে সে যদি আমার সঙ্গ বাদ দিয়ে ওর লোক নিয়ে এগিয়ে যায় এবং আমিও আমার লোক নিয়ে উপকূলের পথে ফেরত যাই। এই কথা শুনে কেনেকি ভীষণ বিরক্ত হলো, শুরু করলো তর্ক। যদিও প্রথমে ওর ভাষা ছিল নরম ও শান্ত, আমাকে বোঝাতে চাইলো যে পথে হাজার রকম বিপদ ওত পেতে আছে। কিন্তু যখন ওর যুক্তি ভেঙে দিলাম তখন ওর সুর পরিবর্তন হয়ে গেল। সরাসরি বলল যে আমার প্রস্তাবের অর্থ হলো আমাদের চারজনের নিশ্চিত মৃত্যু। কার হাতে কেনেকি? তোমার? প্রশ্ন করলাম আমি। অবশ্যই না লর্ড, যদিও আপনি আমার সাথে চুক্তি করেছেন
ও তার বিনিময়ে আমার কাছ থেকে মূল্য নিয়েছেন। ও আইভরি বা স্বর্ণ মুদ্রার কথা বলছে, যা গর্ধ গর্ধ গর্ধবস্ক গর্ধপের মতো আমি নিয়েছিলাম। কিন্তু তারপরও যত কুটিলভাবেই আপনি চুক্তি ভাঙেন, আমি আপনার উপর হাত তুলব না, কারণ আপনি আমার জীবন বাঁচিয়েছেন এবং বিশ্বাস করেন সেজন্য আপনি নিজের জীবনের উপরও ঝুঁকি নিয়েছেন, যদিও তাতে কোনো ঝুঁকি আসলে ছিল না। কি বোঝাতে চাইছো? যা বলেছি তাই বোঝাতে চাইছি। এমনকি সেই গুহার ভেতর ঢোকাটাকে আপনি ভেবেছিলেন ভীষণ বিপজ্জনক কাজ, কিন্তু আপনি তো নিরাপদেই থেকেছেন। আবার ওই আরবদের আক্রমণের সময়ও আপনি আর আপনার ভেতরা সবাই ছিল নিরাপদ। এমনকি কিছুক্ষণ আগে হাতির পাল যখন আপনাদের ধাওয়া করেছিল, তারাও আপনার ক্ষতি করতে পারেনি। এবং আমি বলছি, এই অভিযানের শেষ পর্যন্ত আপনি এমন নিরাপদেই থাকবেন। তবে সেটা হবে শুধু যদি আপনি আপনার চুক্তি রক্ষা করেন। তাহলেই। শুরুতেই তো আপনাকে কথা বলে দেয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, বলেছিল বলেছিল একজন অসুখী মহিলা, যাকে সেদিনের আগে বা পরে কখনো দেখিনি। এমন অনেকেই আছে লর্ড, যাদের দেখা যায় না, কিন্তু তারপরও তারা আছে। অন্যভাবে বললে তাদের শক্তি এখনও রয়ে গেছে। কিন্তু আপনার উদ্দেশ্য পূরণের আগেই যদি পিঠ ফিরিয়ে দাঁড়ান, তাহলে সেই শক্তি আর থাকবে না। এ পর্যন্ত আসার পথে যতগুলো গোত্রের দেখা পেয়েছেন, তারা সবাই তখন একত্র হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনাদের মৃত্যু নিশ্চিত না হয়, ততক্ষণ তারা আপনাদের চারজনের বিরুদ্ধে লড়াই করবে। কখনোই আর সাগরের দেখা আপনারা পাবেন না। দারুণ বলেছ। যতটা সম্ভব রাগ নিয়ন্ত্রণে এনে বললাম, আমার উদ্দেশ্যের কথা বলছো? আমার উদ্দেশ্য ছিল সেফ কৌতূহলবশত মন নামের একটা লেক দেখতে চাওয়া আর ওটার সম্বন্ধে জানা। কারণ নতুন যে কোনো কিছু সম্বন্ধেই আমি জানতে চাই। কিন্তু এখন আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ও জিনিস দেখার আর কোনো আগ্রহ আমার ভেতর অবশিষ্ট নেই। তাই ওদিকে যাওয়ারও কোনো ইচ্ছা আর নেই। তারপরও লর্ড, আমার মনে হয় আপনার ওখানে যাওয়া উচিত। যেমন যেতেই হবে আমাকে, কারণ একটা শক্তি যা আমাদের দুজনের চেয়ে অনেক শক্তিশালী, অলঙ্ঘনীয় নিয়তির মতো আমাদেরকে ওর কাছে টানছে। লর্ড, পৃথিবীতে আমরা আসলে নিজেদের ইচ্ছায় কিছু করি না, করি অন্য কারো ইচ্ছায়। তবে সে প্রকৃত অর্থে কে তা নির্দিষ্ট করে বলতে পারবো না। যাই আমরা করি না কেন, চাই সেটা ভালো হোক বা খারাপ, যাকে দেখতে পাই না তার উদ্দেশ্য সাধনের জন্যই করি। ঠিক আপনার গাধার ডোনার মতো আমরা পথ চলতে থাকি, কখনো নিজের ইচ্ছায়, কখনো ক্ষুধার তাড়নায়, কখনো বা অন্য কারো তাড়া খেয়ে। আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু ক্ষমতা আছে। এগুলো আমরা অর্জন করিনি, বরং আমাদের দেয়া হয়েছে। তবে সেটা যা ইচ্ছা তা করে বেড়ানোর জন্য নয়, বরং দেয়া হয়েছে যাতে আমরা বিশেষ কোনো একটা উদ্দেশ্য সাধন করতে পারি। ঠিক সেভাবেই আপনার আছে আপনার ক্ষমতা, আর আমার আছে আমার। আমি জানি আপনার ভেতরা এবং আরও অনেকেই আমাকে জাদুকর ভাবে। এখন হয়তো আপনার মনেও এই ওই ধরনের কথা বিশ্বাস করার ইচ্ছা জাগছে। একদিক থেকে দেখলে আসলেই আমি এক ধরনের জাদুকর, কারণ হঠাৎ হঠাৎ আমার ভেতর একটা শক্তি কিভাবে যেন চলে আসে, কিন্তু কখন আসে বা আসবে তা বলতে পারবো না। তোমার এত কথা থেকে আমি তো তেমন কোনো জ্ঞান আহরণ করতে পারলাম না। কেন কি? আমাদের যাদের আসলে কোনো জ্ঞানই নেই, তারা হঠাৎ কিভাবে জ্ঞানী হয়ে উঠব বলুন তো লর্ড মাকুমাজান। জ্ঞানী হওয়ার জন্য আগে তো জ্ঞান নিতে হবে, কিন্তু দুর্ভাগ্য, মৃত্যুর পরশ
পাওয়ার আগ পর্যন্ত জ্ঞান বৃক্ষের ফলের স্বাদ নেওয়ার কোনো উপায়ই আসলে নেই। আমরা সারা জীবন পরিশ্রম করি জ্ঞান আহরণের জন্য, কিন্তু একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে হয়তো বুঝতে পারবো আসল জ্ঞান কী। তখন হয়তো মনে হবে মহাশূন্যতাই আসলে পরম জ্ঞান, বা পরম জ্ঞানই হয়তো মহাশূন্যতা। রেগে গিয়ে বললাম, ওহ, বন্ধ করো তোমার উদ্দেশ্যহীন কথা। তোমার কথার ভেতর কথা প্যাচ খেতেই থাকে, কোথাও গিয়ে শেষ হয় না। কথার মালা গেঁথে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো তুমি। তবে মনে হয় এত কিছু দিয়ে তুমি বোঝাতে চাইছো তোমার সাথে আমার এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ লর্ড, তাই। তবে আপনি যদি এখনই থেমে পড়ে তারার দেশে গিয়ে সব জানার চেষ্টা করেন, তাহলে অবশ্য ভিন্ন কথা। হুমকি দিচ্ছে যে মরে গেলেই তারার দেশে গিয়ে ওর দেবীর কাছ থেকে খবর বের করতে পারবে। নিরাপত্তা ও সৌভাগ্যর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনাকে, আর আপনার ভীত হলুদ মানুষ হ্যান্সকে। আর দেওয়া হয়েছে জ্ঞানের প্রতিশ্রুতি, যা আপনি সবসময়ই ভালোবাসেন। আপনার সামনে এসবই আছে, আর পেছনে যা আছে সাধারণত সব মানুষই তা এড়িয়ে যেতে চায়। এমনটাই আমি করেছি। কোথা থেকে পড়েছ নাকি? ওখানে, বলে চন্দ্রবিহীন আকাশে জ্বলজ্বল করতে থাকা তারার দিকে আঙুল তুলে দেখালো সে। বড় বড় চোখলা গম্ভীর চেহারাটার দিকে তাকালাম আমি। ওর বলা কথাগুলোর একটাও বিশ্বাস করিনি। অন্যান্য অন্যান্য জাদুকরদের মতো এ লোক যদি অতিশয় ধুরন্ধর এক প্রতারক নাও হয়, তবুও সে নিজে হয়তো ধোঁকা দিচ্ছে। অন্যভাবে বলতে গেলে তার মন হয়তো একটা ধাঁধায় বা একটা ঘোরের ভেতর আটকে আছে। তবে একটা ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত যে ওর ইচ্ছার বাইরে কিছু করতে গেলে যে কোনোভাবেই হোক ভবিষ্যৎবাণী ও সত্য বাড়িয়ে ছাড়বে। কারণ স্থানীয় আদিবাসীদের মধ্যে কেনেকি নিশ্চয় এমন কোনো অবস্থান আঁকড়ে আছে, যার ফলে ওরা ওর কথা শুনতে বাধ্য বা ওর অনুগত। ওকে শুধু এই ওই এলাকার লোকগুলোর মধ্যে আমাদের কথা ছড়িয়ে দিলেই চলবে। তখন উন্মাত্ত জঙ্গলিদের হাতে গিয়ে পড়ব আমরা চারজন, প্রকারান্তরে নিশ্চিত মৃত্যুর হাতে। অপরদিকে যদি ওর কথা মতো সামনে এগিয়ে যাই, তাহলে অন্তত অহংবোধ রক্ষার খাতিরে হলেও সে কথা রাখবে। বেজ্জত আমরা নিরাপদ থাকব। তবে ঘটনা ঘটার আগ পর্যন্ত আমি মোটেও বুঝতে পারিনি যে নিরাপত্তার প্রতিশ্রুতি ছিল শুধুই আমার আর হ্যান্সের জন্য। শিকারীদের কথা কেউ কিছু বলেনি। সব কিছু বিচার করে নাকি আগের চেয়েও অনেক বেশি ঘৃণা করতে শুরু করলাম। কিছু একটা আমার মনের মধ্যে ক্রমাগত বলে চলেছিল যে বাইরে থেকে সে যতই মিষ্টিভাষী সদালাপী হোক না কেন, ভেতরে সে খুবই অসৎ ও কুটিল প্রকৃতির লোক, এবং ওর শেষ পরিণতিও খুব একটা সুখকর হবে না। নয়। ব্যাখ্যা। পরদিন সকালেই টপ আর জেরিকে ডাকলাম। তাদেরকে বললাম যে কেনেকির সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার মনে হয়েছে এটাই নিরাপদ। হ্যান্সও আমার সাথে যাবে, তবে ওরা যদি ফিরে যেতে চায় তো যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে ওদেরকে বন্দুক আর পর্যাপ্ত গুলি দেব, এবং মালামাল বইবার জন্য সাথে দেব ডোনাকেও। তারা সহজেই উপকূলের দিকে ফিরতে পারবে, অর্থাৎ শিকারে যাওয়ার আগে
বরং বলা উচিত আমরা নিজেরা হাতির শিকারে পরিণত হওয়ার আগে যা বলেছিলাম তাই আবার বললাম। কারণ ভেবেছিলাম গত রাতের অভিজ্ঞতার পর ওরা হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করে থাকতে পারে। দুজনে একত্রে কিছুক্ষণ কথা বললাম। তারপর আবিসিনিয়ান টম বলল, মালিক, গত রাতে টিলার উপরের আর বনের ঘটনা দেখার পর আমাদের স্থির বিশ্বাস ওগুলো ছিল জাদু করা হাতি। ওসব দেখে আমরা আগের চেয়ে অনেক অনেক বেশি ভয় পাচ্ছি মালিক। সেজন্যই কখনো যা করব না বলে ভেবেছিলাম তাই এখন করব। একা যেতে হলেও উপকূলের দিকেই রওনা হয়ে যেতে চাই। আর একটা ব্যাপার মালিক। বলো, কি ব্যাপার? ব্যাপার হচ্ছে মাকো মাজান, আমরা অত্যন্ত লজ্জিত। বিপদের মুখে আমরা শুধু ভয়ই পাইনি, দায়িত্ব ভুলে বন্দুক ছুঁড়ে ফেলে পালিয়েছি। বন্দুক ফেলেছি যাতে আরও জোরে ছুটতে পারি। যদিও কেনেকির লোকেরা পরে বন্দুকগুলো খুঁজে এনেছে। তাই বলছি, আমরা যা করেছি তার জন্য লজ্জিত আর নিজেদের চোখেই অপমানিত। কোনো সম্মানে আমাদের আর অবশিষ্ট নেই। ও, এই কথা। ওদের মনে একটু প্রশান্তি ফিরিয়ে আনার জন্য বললাম, আমি আর হ্যান্সও তো পালিয়েছি। ঘাড়ের পেছনে ওভাবে তাণ্ডব শুরু হলে কে না পালাবে? ওই সময় সেটাই ছিল একমাত্র উপায়, যে কারোর জন্যই। হ্যাঁ মাকুমা যান, আপনিও দৌড়েছেন। সেটাই আসলে ছিল বাঁচার একমাত্র উপায়। কিন্তু শিকারীর ধর্মের বিপরীতে গিয়ে আপনি হাতের বন্দুক ফেলে দেননি, এমনকি হ্যান্সও ফেলেনি। তা আমরা কখনো ফেলতাম না। ওর কথায় বাধা দেওয়ার জন্য বললাম, কিন্তু সে বলেই চলল। সেজন্যই অসম্মানের বোঝা আমাদের মাথায়। আমরা এতই লজ্জিত যে খ্রিস্টান না হলে এই লজ্জার বোঝা মাথায় না রেখে এই মুহূর্তে আমরা আত্মহত্যা করতাম। কিন্তু সে কাজ করলে তো আপনার চেয়েও বড় মালিকের কাছে গিয়ে হিসাব দিতে হবে। জঙ্গলিদের মতো যেহেতু লজ্জা ধুয়ে ফেলতে পারছি না, তাই অন্যভাবে সম্মান পুনরুদ্ধারে চিন্তা করেছি। আমরা ধরেই নিয়েছি কেনেকির সাথে এগিয়ে গেলে মৃত্যু নিশ্চিত। কারণ জানি আমাদের আসলে জাদু করা হয়েছে। আপনার আর হ্যান্সের কপালে যাই ঘটুক না কেন, কেনেকির কালো জাদুর বাঁধনে আমরা বাধা পড়ে গেছি। তবে যদি আসলেই এমন কিছু আমাদের কপালে লেখা থাকে তাহলে তাই হোক, কিন্তু মহানভাবে, লজ্জাজনকভাবে নয়। যাতে আপনি ভুলে যান যে শিকারীর ধর্ম ভুলে আমরা রাইফেল ছুঁড়ে ফেলেছিলাম, বরং আমাদেরকে মনে রাখেন আপনার বিশ্বস্ত ভীত হিসেবে, যারা তাদের মালিকের জীবন বাঁচাতে নিজেদের জীবন দিতেও কার্পণ্য করেনি। কথাগুলো তখন আমাকে ভীষণ আশ্চর্য করে দেয়। ভাবতেই পারিনি এমন কিছু ওরা বলবে। শিকারীর ধর্ম নাম দিয়ে যেভাবে ও নিজের হারানো সম্মান উদ্ধারের চেষ্টা করছিল, তাতে আমার নিজের উৎসাহেও ঝাঁকি লাগে। যদিও তার খুব সামান্যই আমার মধ্যে অবশিষ্ট ছিল। জেরির দিকে ফিরে প্রশ্ন করলাম, তোমার কি মত? নির্বিকার লোকটি বলা শুরু করলো, ছোট গর্ত ঠিকই বলেছে মাকু মাজান। আমাদের নামে এতদিন পর্যন্ত কেউ কোনো বাজে কথা শোনেনি। মানে আমাদের সম্বন্ধে সুপারিশপত্রে যেমনটা পড়েছেন। কিন্তু এবার যখন বিপদ এলো, তখন পাহারাদার কুকুরের মতো মালিকের পক্ষে না দাঁড়িয়ে শিয়ালের মতো ভেগে গেছি। আমরা বিপদের সময় বন্দুক ফেলে পালিয়েছি, অথচ আমাদের উচিত ছিল শেষ মুহূর্ত পর্যন্ত বন্দুক হাতে রাখা, যাতে সাদা লর্ড আমাদের যে কাজের জন্য পয়সা দিয়েছেন তা ঠিকভাবে করতে পারি। তাই আমরা ঠিক করেছি আপনার সাথেই যাব। পেছন ফিরেও আর কাপুরুষতা দেখাবো না। যদিও জানি আমরা কেনেকির জাদুতে অভিশপ্ত আর চলেছি নিশ্চিত মৃত্যুর দিকে, তবুও এগিয়ে যাব এই আশায় আপনি যেন মালিককে রক্ষাকারী হিসেবেই আমাদের জানেন, পিঠ টান দেয়া সুযোগ সন্ধানী শিয়াল হিসেবে নয়। খোদা আমাদের প্রতি সদয় থাকলে আমাদেরকে মহিষের মতো সাহসী দেখতে পাবেন। বাজে কথা,
ঘাস দিয়ে গাছের গুঁড়ি বানাচ্ছ তোমরা, তিলকে ভাবছো তাল। আমি তোমাদের কখনো শেয়াল ভাবিনি, সব সময় ভেবেছি তোমরা সাহসী মানুষ। তারপরে বলছি, ফিরে যাওয়ার সিদ্ধান্ত না নেয় তোমাদের জ্ঞানী বলেই ভাবছি। কারণ আমাদের সামনে বিপদ থাকলেও পেছনে আছে তার চেয়েও বড় বিপদ। তোমরা কেনেকিকে ভাবো জাদুকর, কিন্তু ও আসলে জাদুকর নয়। তারপরও ওর শত্রু হওয়ার চেয়ে বন্ধু হওয়া অনেক নিরাপদ। প্রার্থনা করি তোমরা ওসব কুসংস্কারে প্রভাবিত হয়ে যেন স্বপ্ন দেখে ভয়ে কাঁপতে না থাকো। দীর্ঘ মনোবল নিয়ে এগিয়ে চলো সামনে। তারপর ওদের দুজনের সাথেই হ্যান্ডশেক করলাম, বুঝিয়ে দিলাম ওদের প্রতি আমার কোনো রাগ নেই। পরে এ বিষয় নিয়ে খুব সাবধানে হ্যান্সের সাথে কথা বললাম। আশা করছিলাম ওরা আসলে কী নিয়ে এত ভয় পাচ্ছে তা ওর কাছ থেকে জানতে পারবো। হ্যান্স আমার কথার মাঝেই শুরু করলো, ওহ বাস, অর্ধেক কথা জিভে আর অর্ধেক কথা মাথার অন্য পাশে রেখে লাভ নেই। ও আসলে বলতে চাইছে আধা কথা বলে লাভ নেই। কারণ আপনারা যখন কথা বলেছেন তখন আমি ওপাশের ঝোপের ভেতরেই ছিলাম। আপনাদের প্রতিটা কথাই আমি শুনতে পেয়েছি। রেগে গিয়ে বললাম, নোংরা স্পাই কোথাকার। স্পাই হওয়া খারাপ না বাস, বিশেষত কেউ যখন আসল সত্যটা জানতে চায় তখন স্পাই না হয়ে উপায় থাকে না। তবে ওদের ব্যাপারে আসলে খুব বেশি কিছু বলারও নেই। সন্দেহ নেই যে রিয়া ছোট গর্ত সত্যি কথাই বলেছে। ওদেরকে জাদু করা হয়েছে। রাতে পেঁচা মানব উড়ে তারার কাছে গিয়ে দেখে এসেছে কখন ওদের মৃত্যু হবে। এই ব্যাপারটা ওদেরও জানা হয়ে গেছে যে মরতে ওদের হবেই, সেটা আমাদের সাথে যাক বা নাই যাক। তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে আগুনের দেশে যদি যেতেই হয় তাহলে লজ্জিত আর দুঃখিত না হয়ে বরং গান গাইতে গাইতে আনন্দের সাথে ওরা সেখানে যাবে। নিজেদেরকে তখন ওরা সিংহ ভাবতে পারবে, শিয়াল নয়। ওদের নিয়ে দুশ্চিন্তা করবেন না বাস, আসুক ওরা আমাদের সাথে। আর আমার কথা বললে বলবো, যতই ওদেরকে আমি ভালোবাসি না কেন, মরতে যদি হয় ওদেরকেই হবে, আপনাকে বা আমাকে নয়। কাজেই বাস, একে দৈনন্দিন অন্যান্য ঘটনার মতো একে অন্যান্য ঘটনার মতো করেই গ্রহণ করুন। অমানুষ কোথাকার, ভাগো এখান থেকে, ধমকে বললাম আমি। চলে গেল সে। হ্যান্সকে অমানুষ বললেও আমি জানি ও আসলে হৃদয়হীন অমানুষ নয়। ও ও জানে যে আমি সেটা ভালো করেই জানি। বাইরে থেকে দেখলে মনে হয় রুক্ষ মনের আধা অসভ্য এক দার্শনিকও, কিন্তু আমি জানি ওর মনটা আসলে খুব নরম, উষ্ণ হৃদয়ের এক মানুষ এই হ্যান্স। আবার আগের মতো শুরু হলো আমাদের যাত্রা, এবং আগের মতোই উল্লেখযোগ্য কোনো ঘটনা ছাড়া। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কেনাকি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রায়ই নদী ফেরতে হলো। নদী বেশি গভীর হলে কেন বা নৌকা দরকার হতো। কেনাকি আগের মতো গিয়ে স্থানীয় সর্দারদের সাথে কথা বলা মাত্র তারা হাসি মুখে আমাদের জন্য কেন দিয়ে দিত। আবার যখন নদীগুলো হতো অগভীর আর আশপাশে কোনো উপজাতির বসবাস ছিল না, তখন সাঁতরে নদী পেরোতাম আমরা। কুমিরের ভয়ে তখন কাঁপাকাঁপি করতে করতে সাঁতরানো ছাড়া উপায় থাকতো না। তবে নদীতে কুমির থাকলেও ওরা আমাদের দেখে নিশ্চয় শান্তভাবে পথ ছেড়ে দিত, কারণ সবাই শেষ পর্যন্ত নিরাপদেই ছিলাম। শেষ নদীটা পাড়ি দেওয়ার পর আমাদের পথ গভীর একটা বনের ভেতর ঢুকে যায়। দুদিন ধরে ওই বনের ভেতর দিয়ে চলতে হয়। দ্বিতীয় দিন বিকেলে জোমরের ঘনত্ব কমতে শুরু করে। একসময় তা পরিণত হয় খোলা সমতল প্রান্তরে। জায়গাটা ছিল অসম্ভব গরম। খোলা এই রুক্ষ প্রান্তরে গাছপালা ছিল না বললেই চলে, তবে ছোট ছোট ঘাস ঝোপ ছিল। প্রচুর শিকারও অবশ্য ছিল। কামড় খেয়ে বুঝতে পারি স্বেচ্ছি মাছিরও অভাব ওখানে ছিল না। মাছিগুলো বেঁচে ছিল ওখানকার অন্যান্য প্রাণীদের রক্ত খেয়ে। স্বেচ্ছির কামড় আমাদের অবশ্য কোনো ক্ষতি করেনি। আমাদের সাথে ঘোড়া বা অন্য কোনো গবাদি পশু
না থাকায় তেমন কোনো সমস্যাও হয়নি। আর গাধার উপর সেচ্ছির বিষ তেমন একটা কাজ করে না বলেই জানি। কাজেই আমার গাধা ডোনার পিঠে চড়েই পথ চলতে থাকি। সেই প্রচণ্ড গরমে পায়ে হেঁটে পথ চলা ছিল শাস্তির সামিল, রীতিমতো অত্যাচার। কিন্তু ঘটনা শেষ পর্যন্ত আর এমন নিরুপদ্রব থাকেনি। একদিন হঠাৎ খেয়াল করলাম ডোনা দুর্বল হয়ে গেছে, রীতিমতো কাঁদছে। সাথে সাথে ওটার পিঠ থেকে নেমে যায়। পিঠ থেকে ওজন কমে যাওয়ায় ওটা তখন হেঁটেই এগোতে পারে। বুদ্ধিমান প্রাণীটা হ্যান্স বা আমার পেছন পেছন এগোতেই থাকবে, কারণ ওটা জানে যে আমরা দুজনেই ওকে খাওয়াই। রাতে আমরা ক্যাম্প করলাম। ওদিকে আমার গাধাটা রাতে আর কিছু খায়নি। কি হতে পারে আন্দাজ করে নিলাম। সম্ভবত অনেক আগেই কোনোভাবে আঘাত পেয়ে ক্ষত তৈরি হয়েছিল গাধাটার গায়ে। হয়তো ঠিক সেখানেই কামড় দিয়েছে সেচ্ছি মাছি, অথবা সেচ্ছির বিষ ওই আক্রান্ত জায়গায় নতুন করে সংক্রমণ করে চরম জটিলতার সৃষ্টি করেছে। ওদিকে আবার এক পলসা বৃষ্টি হয়ে পরিস্থিতি করে তুলেছিল আরও জটিল। কিন্তু আমি কিছু করতে পারছিলাম না, কারণ এই বিষের কোনো জানাশোনা প্রতিষেধক নেই। ডোনার সাহায্যের জন্য কিছু করার না থাকায় সবাই ঘুমোতে চলে গেলাম। মাঝরাতে কোনো কিছুর ধাক্কায় আমার ঘুম ভেঙে যায়। ভীষণ ভয় পেয়ে যাই যে সিংহ বা অন্য কোনো মাংসাশী জানোয়ার না তো। কিন্তু পর মুহূর্তে বুঝতে পারি ওটা আসলে বেচারি ডোনা। কোনোভাবে অবলা জানোয়ারটা বোমার তলা দিয়ে এপাশে চলে এসেছে। তারপর প্রচণ্ড গরমের কারণে তুলে রাখা তাঁবুর প্রান্তের তলা দিয়ে চলে এসেছে তাঁবুর ভিতর। নাক দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে বেচারি আমার সাহায্য চাইছিল, কিন্তু কি করব? কিছুই তো আমার করার ছিল না। বেচারিকে বাইরে নিয়ে গেলাম, পানি সাধলাম, কিন্তু বোবা জানোয়ারটা পানি খেলো না। আমি চলে আসতে চাইছিলাম, কিন্তু যখনই সরতে চাইলাম তখনই বেচারি আমাকে অনুসরণ করার চেষ্টা করলো। প্রতি মুহূর্তে গাধাটা দুর্বল থেকে দুর্বলতর হচ্ছিল। শেষে একসময় পড়ে গেল মাটিতে। আমি গিয়ে বসলাম ওটার পাশে। তারপর দুর্ঘটনাবশত কিনা জানি না, একটা গরান দিয়ে ওর মাথাটা তুলে দিল আমার হাঁটুর উপর এবং মারা গেল ঠিক তারপর মুহূর্তেই। গাধাটার মারা যাওয়া ঘটনাটা বিস্তারিতই বললাম। অনেক আগে স্টাম্প নামে আমার একটা কুকুর ছিল। ভীষণ প্রভুভক্ত ছিল ওটা। আমিও খুব ভালোবাসতাম স্টাম্পকে। মানুষের জন্য স্বর্গ আছে জানি, কিন্তু এমন সব প্রাণী যেগুলো মানুষের বা তার মালিকের জন্যই মারা গেছে, ওগুলোর কি হবে? ওগুলোর জন্য যদি সেখানে জায়গা না থাকে, তাহলে অমন স্বর্গের খুব একটা পরোয়া আমি এলান করি না। সব শেষ হওয়ার পর আমি তাঁবুতে ফিরে গেলাম ঘুমানোর জন্য, অন্তত যতটুকু সম্ভব। ভোরের আলো ফোটার সাথে সাথে কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙল। ঘটনা কি দেখার জন্য বেড়ার উপর দিয়ে তাকাতেই দেখি করুণ এক দৃশ্য। হ্যান্স, যাকে সবসময় মনে হয় বরফের মতো শীতল, স্বার্থপর আর পাথরের মতো কঠিন এক মানুষ, সে গাধাটার পাশে বসে আছে। চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানির ধারা। ও বেচারি ডোনার নাকে একটা চুমো খেলো। এ পর্যন্ত দেখে আমি আবার ফিরে গেলাম বিছানায়। কিছুক্ষণ পর সূর্য ওঠার সাথে সাথে আর 10টা দিনের মতো আমার জন্য কফি নিয়ে এলো হ্যান্স। বাস, উৎফুল্ল কণ্ঠে শুরু করলো। সকাল সকাল দারুণ খবর আছে। সেচ্ছি মাছির দল ডোনাকে মেরে ফেলেছে। এটা দারুণ খবর হলো কিভাবে? কারণ পেঁচাটা মাত্র গতকালই বলছিল যে সামনে পাহাড়ি এলাকা আসছে। ওটা তো পাহাড় বাইতে পারতো না। সেক্ষেত্রে ডোনাকে হয় গুলি করে মেরে রেখে যেতে হতো, নয়তো সিংহের খাবার হওয়ার জন্য এখানে ফেলে যেতে হতো। সেটা হতো সত্যিকারের খারাপ একটা কাজ। তাছাড়া ওটা দুর্বলও হয়ে পড়েছিল। পরে আমাদের সামান্য উপকারেই হয়তো লাগতো। কাজেই নিজে থেকে মরে গিয়ে অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছে। এখন আর ওটাকে আমার খাওয়ানোর ঝামেলা পোহাতে হবে না। হ্যাঁ, আলো ফোটার সময় বেড়ার উপর দিয়ে দেখেছি। ডোনা মরে যাওয়ায় তুমি আসলে কতটা খুশি। কথা শুনে সে তাড়াতাড়ি কফি পটটা
নামিয়ে রেখে আমার সামনে থেকে চলে গেল। ভীষণ লজ্জা পেয়েছে, কারণ বোকা দেখাতে পারে এমন অবস্থায় ও কোনো মতেই কারো চোখে ধরা দিতে চায় না। এখানে বলে রাখি, ডোনার মারা যাওয়ার ঘটনায় শিকারীরা খুব হতাশ হয়ে যায়। এমন না যে ডোনার জন্য ওদের বিশেষ কোনো মায়া ছিল, বরং তারা বলে যে আমাদের সৌভাগ্যের চাকা উল্টো ঘোরা শুরু করে দিয়েছে। আর মৃত্যু আসলে একটা ক্ষুধার্ত সিংহ। জানোয়ারটার মাংসের স্বাদ দিয়ে সে শুরু করেছে, কিন্তু মানুষের স্বাদ পাওয়ার জন্য সে খুব বেশি সময় অপেক্ষা করবে না। ওরা আসলে সত্যি কথাই বলেছিল। ডোনার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সৌভাগ্যমণ্ডিত অগ্রগতিতে জ্যোতি পড়ে। কয়েকদিন পর আমরা একটা পাহাড় চেরনির ধারে গিয়ে পৌঁছাই। কয়েকদিন ধরেই এটাকে দেখতে পাচ্ছিলাম দূর থেকে, যদিও আমার বিশ্বাস ওটাই ছিল রুগা পর্বতশ্রেণী। কেনেকের কথা ছিল সত্যি। চাই বা না চাই, এখানে ডোনাকে ছেড়ে যেতেই হতো, কারণ ওটাকে নিয়ে উপরে ওঠা কোনো মতেই সম্ভব ছিল না। রাত নামতেই দেখলাম পাহাড়টার মাথায় জ্বলে উঠল একটা রহস্যময় কিন্তু চমৎকার নীল আলো। কেনেকি আমাদের সাথে না থাকলে এর উপরে ওঠার পথ কোনো দিন খুঁজে বের করতে পারতাম বলে মনে হয় না, কারণ উপরে ওঠার পথে এমন কতগুলো মুখ বেদান করা পাথর বের হয়েছিল যে সঠিক পথ জানা না থাকলে উপরে ওঠা এক কথায় অসম্ভব। তবে পথটা ছিল কেনেকির চেনা, এবং যে দিক দিয়ে আমরা উপরে উঠছিলাম সেটাকে পথ বললে পথ নামের অপমান করা হয়, কারণ ওখানে এমন কিছুই ছিল না যেটা দেখে মনে হতে পারে জায়গাটা কোনো মানুষ কখনো ব্যবহার করেছে। 3 বা 4 দিন ধরে ওই ক্লিপগুলোর মধ্য দিয়ে সম্মুখ গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাই। পুরোটা সময় এক ফাটলে দাঁড়িয়ে অন্য আরেকটা ফাটল খুঁজে নেয়ার চেষ্টা করতে হয়, যেন ওটায় পা রেখে আরেকটু উপরে ওঠা যায়। যতই উপরে উঠছিলাম রাতে ততই পাল্লা দিয়ে বাড়ছিল ঠান্ডা। একে তো বাতাস পাতলা হয়ে আসছিল, তার উপর গায়ে শুয়ের মতো বিচ্ছিল তীব্র ঠান্ডা। এমন চরম ক্লান্তিকর যন্ত্রণাদায়ক ও একঘেয়ে পরিশ্রম শেষে একসময় আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি। উঠে দেখি চূড়াটা একটা মালভূমি। আফ্রিকায় যদিও ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু তারপরও মনে প্রশ্ন জাগছিল যে জায়গাটা এমন হলো কিভাবে। এমন কি হতে পারে যে লক্ষ বছর আগে এ জায়গাটায় বরফ জমেছিল, তারপর কোনো এক সময় সেটা গলে গিয়ে বেরিয়ে আসে এই সমতল পাহাড় চূড়া? কে জানে। যা হোক, ততক্ষণে রাতের অন্ধকার নেমে এসেছিল, তাই তখন আর কিছু দেখতে পাইনি। তার উপর স্কটল্যান্ডের মতো চারদিক অন্ধকার করে নেমে এসেছিল ভারী কুয়াশার চাদর। একে বলা হয় টেবিল ক্লথ। প্রায় পাহাড় চূড়ায় এমন কুয়াশা নেমে ঢেকে ফেলে চারপাশের সব কিছু। পরদিন সকালে সূর্য ওঠার আগেই আমাকে ঘুম থেকে ডেকে তোলে হ্যান্স। বলে কেনেকি আমার সাথে কথা বলতে চায়। যত কাপড় চোপড় আমার ছিল সেগুলো সব গায়ে জড়িয়ে নিলাম। নিচে ছেঁচির কামড় খেতে খেতে পচা গরমে সেদ্ধ হওয়ার পর এই ঠান্ডাটা রীতিমতো বিষের মতো তেতো লাগছিল। মালভূমির একেবারে কিনারায় একটা পাথরের উপর বসে থাকতে দেখলাম কেনেকিকে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে আনুষ্ঠানিক ভঙ্গিতে সম্ভাষণ জানালো। তারপর বলল, এত লম্বা সময় ধরে ঘুমিয়ে থেকে অনেক কিছু দেখা থেকে নিজেকে বঞ্চিত করেছেন লর্ড। মাঝরাতের পর কুয়াশা কেটে গিয়েছিল। অনেক আগে যখন শেষবার এই জায়গায় দাঁড়িয়েছিলাম তখনকার চেয়েও আজ তারাগুলোকে অনেক উজ্জ্বল আর সুন্দর লাগছিল। আকাশ এতই পরিষ্কার ছিল যে আজ রাতে অনেক কিছুই আমি ওখান থেকে পড়তে পেরেছি। এতদিন এসব ছিল আমার কাছ থেকে লুকানো, তাই নাকি? আশা করি এমন কিছু পড়েছ যে খুব শীঘ্রই এই হাড় জমানো ঠান্ডার অত্যাচার থেকে মুক্তি পাব। হঠাৎ সুর পরিবর্তন করে ও বলল, হ্যাঁ লর্ড, কথা দিতে পারি শীঘ্রই খুব গরম পাবেন। সময় হয়েছে
এখন আপনাকে আমার দেশ সম্বন্ধে কিছু কথা জানাতে চাই। দেখুন, সূর্য উঠছে, কি দারুণ দৃশ্য, তাই না? মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালাম। আসলে এই দৃশ্যটা অতুলনীয় সুন্দর। উদীয়মান সূর্যের আলোয় উন্মোচিত হলো পাহাড়ের নিচে বিশাল এক সমতল। সমতলের মাঝে রিংয়ের মতো কয়েকটা পাহাড়, আবার হতে পারে একটাই বিশাল বড় পর্বতশ্রেণী। এত দূর থেকে স্পষ্ট বুঝতে পারছিলাম না। ওই যে পাহাড় দেখা যায়, লর্ড, ওই পাহাড়ের বৃত্তের মাঝে বাস করে আমার দেশের লোক। ওই দেশেরই নাম দাবান্দা। ওখানেই আছে সেই পবিত্র লেক মন। এখান থেকে যদিও জায়গাটাকে দেখতে অনেক ছোট লাগছে, কিন্তু জায়গাটা আসলে ছোট নয়। দ্রুতগামী একটা লোক ওই এলাকার উপর দিয়ে আড়াআড়িভাবে সারাদিন এক নাগারে দৌড়েও পুরো একদিনে পাড়ি দিতে পারবে না। জায়গাটা আসলে কি, কোনো উপত্যকা নাকি? আমার তা মনে হয় না, লর্ড। আমার মনে হয় জায়গাটা বিশাল একটা বেসিনের মতো, যার মধ্য দিয়ে বহু আগে পাহাড়গুলো আগুন বমি করেছিল। বোঝাতে চাইছে আগ্নেয়গিরি। পাহাড়ের পাথুরে দেয়ালগুলো এতই খাড়া যে কোনো মতোই কোনো মতেই ওর গা বেয়ে ওঠা যায় না। পাথরের দেয়ালের ঢাল গিয়ে শেষ হয়েছে জঙ্গলের ধারে। ওই জঙ্গলটাই পবিত্র লেককে ঘিরে রেখেছে চারপাশ থেকে। লেকটা কত বড় হবে কি নাকি সঠিক বলতে পারবো না। যদি পানির উপর দিয়ে হাঁটা যেত, তাহলে একজন লোক 1 ঘন্টা হাঁটলে হয়তো লেকের মাঝের দ্বীপে গিয়ে পৌঁছবে। 1 ঘন্টা লাগবে দ্বীপটা আড়াআড়ি পাড়ি দিতে, এবং তারপর আরও 2 ঘন্টা লাগবে অপর পারে পৌঁছতে। সে তো বিশাল বড় জলাধার। তার মানে ওই পাহাড়ের মাঝখানের জায়গাটাও অনেক বড়। তোমার গোত্রের জনসংখ্যাও কি অমন বড় নাকি?